প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেকদিন তোমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখতেছো এবং ক্লাসগুলো প্রত্যেকেই অন্তত প্রতিদিনই দেখার চেষ্টা করো, তাহলে তোমরা অনেক উপকার হবে। আজকের আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে আজকে তোমাদের পর্ব 2 অর্থাৎ ক্লাস 2 আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়সমূহ হলো রাদারফোর্ডের পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা এবং বোর পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা। এই প্রশ্নটা অনেকটা ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো তো আমরা প্রথমে যেটা ছিল যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই রাদারফোর্ডের পরমাণু মডেল বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে আলফা পরমাণুর বিস্ফোরণ থেকে পরমাণুর গঠন সম্পর্কে একটা মডেল প্রদান করে থাকে, যে মডেলটাকে বলা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে কোনটির বিস্ফোরণ থেকে? আলফা কণার বিস্ফোরণ থেকে। এই আলফা কণার বিস্ফোরণ থেকে বিজ্ঞানী একটা সিদ্ধান্তে উপনীত হয়, যেটাকে পরমাণু মডেল প্রদান করেন। সেই মডেলটার এই মডেলটার এই দুইটা চিত্র দেখো, আমি এখানে চিত্র আঁকেছি, একটা চিত্র আঁকেছি। এই চিত্র সম্পর্কে এখানে স্বীকার্য প্রদান করা হয়। এই মডেলের প্রথম স্বীকার্যটা ছিল এই: পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান। এই যে পরমাণুর কেন্দ্রস্থলে কি রয়েছে? ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। এই ভারী বস্তুটাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। এই পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। কেমন? পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অনেক নগণ্য। নিউক্লিয়াসের পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ, এই যে সমস্ত ধনাত্মক চার্জটা কোথায়? কেন্দ্রে কেন্দ্রীভূত অবস্থায় অবস্থিত রয়েছে। তাহলে এই ছিল প্রথম স্বীকার্য। এবং 2 নম্বর স্বীকার্য ছিল যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হচ্ছে কিভাবে? কারণ পরমাণুর কেন্দ্রস্থলে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তুমান আছে, ঠিক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ওই পরমাণুকে কেন্দ্র করে অনবরত পরিবেষ্টিত আছে। তাই এটাকে যদি আরেকটু সাজাই গোছাই আমরা এরকম বলি: পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু কি? বিদ্যুৎ নিরপেক্ষ। অতএব নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে পরিবেষ্টিত করে রাখে। তাহলে এটা ছিল হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এরপরে ছিল 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি ছিল? যেমন আমরা জানি যে সৌরজগৎকে কেন্দ্র করে অনবরত, সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে অনবরত গ্রহসমূহ ঘুরছে। ঠিক এখানেও ওইরকমই, যে পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে, পরমাণুর ইলেকট্রনগুলো কি? এই যে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে অবিরাম ঘুরছে। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের পারস্পরিক যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এই ধনাত্মক চার্জ বিশিষ্ট যে তোমার চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহের ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের যে পারস্পরিক স্থির বৈদ্যুতিক আকর্ষণ জনিত কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর স্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বোঝা গেছে পরমাণুর মডেলটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলে যাব আমরা রাদারফোর্ডের সীমাবদ্ধতা। রাদারফোর্ড যেমন তার মডেলগুলো প্রদান করছিল, তার কিছু ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটির প্রথম পয়েন্টটা ছিল এরকম: পরমাণু সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জ বিহীন, অথচ ইলেকট্রন সমূহ কি? ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে তার কথাটা ভুল ছিল। এখানে যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেলটা তোমার কিসের সাথে তুলনা করা হয়েছিল? সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছিল। কিন্তু সৌরজগতের গ্রহসমূহ কি ছিল? সামগ্রিকভাবে চার্জবিহীন, অথচ ইলেকট্রন সমূহকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে কি সৌরজগতের সাথে তুলনা করা ঠিক ছিল? অথচ তিনি তুলনা করছিল, তাহলে তার কথাটা ভুল ছিল। তারপরে এই যে 1 নম্বর পয়েন্ট গেল। এরপর 2 নম্বর পয়েন্ট আছে এই তিনি এই পরমাণু সম্পর্কে মডেল সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছে, কিন্তু পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা সে দিতে পারেনি। তাহলে তার এর একটা ভুল ছিল। তারপরে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা প্রদান করতে পারেনি। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে বললাম যে গ্রহসমূহ চার্জবিহীন, অথচ তিনি সৌরজগতের মডেলকে ওই ইলেকট্রন সমূহ হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তাহলে তার সাথে বর্ণনা করা ঠিক হয়নি। তারপরে 2 নম্বর পয়েন্ট ছিল যে এর বর্ণালী সম্পর্কে পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এই ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট ছিল ইলেকট্রনের আকার, মানে ইলেকট্রন সমূহ যে কক্ষপথে আবর্তন করবে সেই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি। তারপরে 4 নম্বর পয়েন্ট হলো একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু তোমার ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কিভাবে পরিবহন করবে তার কোনো সুষ্ঠু ব্যাখ্যা
তিনি দিতে পারেননি। তাহলে এই 4 নম্বর পয়েন্টে কি ছিল, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কিভাবে পরিবহন করবে তার কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা চিত্র। তাহলে আমরা এটা দেখে বুঝবো যে এটা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে কিছু বলছে অথবা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমরা রাদারফোর্ডের 3টা চিত্র দেখছি, একটা বৃত্তাকার চিত্র, একটা হচ্ছে এরকম ঘুরতেছে, আর একটা হচ্ছে এই চিত্র। এই 3টা চিত্র দেখে আমরা বুঝবো যে এটা রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বোঝা গেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। আমি 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্টে এই 4টা পয়েন্টে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব বোর পরমাণু মডেল ও এর সীমাবদ্ধতা। প্রথমে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল সম্পর্কে। এই বোর পরমাণু মডেলটা প্রদান করেন নিলস বোর। পরমাণুর গঠন এবং বর্ণালী সম্পর্কে একটা সুষ্ঠু ব্যাখ্যা প্রদান করে যান। মানে সর্বশেষ যে মডেলটা সর্বজন স্বীকৃত, সেই মডেলটা তিনি সর্বশেষ হওয়ার সর্বশেষান্তে এটাকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। 1913 সালে তিনি এই বিখ্যাত মডেলটা প্রদান করেন, যে বিখ্যাত মডেলটা বোর, নিলস বোরের নাম অনুসারে বোর পরমাণু মডেল নামকরণ করা হয়েছিল। এবং তার মডেলের স্বীকার্যসমূহ আমি এখন বলবো। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগে শোনো। পরমাণু নিউক্লিয়াস, প্রথম পয়েন্টটা ছিল এই, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরছে। এটাকে যদি আমরা এরকম বলছি যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরছে। তো এই মডেলটা এরকম ছিল, চিত্রটা এরকম ছিল, এরকম কক্ষপথ দেওয়া ছিল। এই জন্য তার মডেলকে কক্ষপথ মডেল হিসেবেও বিবেচনা করা হয়। ঠিক আছে, কক্ষপথ মডেল হিসেবেও বিবেচনা করা হয়। তার প্রথম মডেলটা ছিল পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো কি করছে, ঘুরছে। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরতেছে, এই একটা বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরতেছে, এরকম ইলেকট্রন সমূহ এরকম ভাবে ঘুরতেছে। এটাই ছিল নিলস বোরের প্রথম স্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 2 নম্বর পয়েন্ট এরকম, এটা হচ্ছে শক্তি স্তরের সংজ্ঞা বলা যেতে পারে। কি শক্তি স্তরের বা অরবিটের সংজ্ঞা, অরবিট বা শক্তি স্তরের সংজ্ঞা। এটা এরকম, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরতে আছে। এই কি বললাম, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরতে আছে, একে শক্তি স্তর বা অরবিট বলা হয়। এই যে শক্তি স্তর বা অরবিট বলা হয়, এই শক্তি স্তর n ইকুয়াল যদি 1 হয়, মানে n ইকুয়াল 1, এটা হচ্ছে একটা শক্তি স্তর। এটাকে কে শেল বলবো, কে শেল। তারপরে n ইকুয়াল 2 হলে, শিক্ষার্থীরা আমি যে 2 নম্বর শর্তটা বলছিলাম, সেখানে বলছিলাম ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরতে থাকে। এই যে ঘুরতে থাকা, এই ঘুরতে থাকে কি একটা শক্তি স্তরে ঘুরতে থাকে। এই শক্তি স্তরগুলো বিভিন্ন নাম আছে। যেমন n ইকুয়াল 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর হলে এটাকে বলবো হচ্ছে কে শেল, মানে কে শক্তি স্তর, শেল বলতে শক্তি স্তর বোঝাচ্ছে। n ইকুয়াল 2 হলে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তরের নাম হচ্ছে এল শেল বা এল শক্তি স্তর। n ইকুয়াল 3 হলে m শক্তি স্তর, n ইকুয়াল 4 হলে তোমার n শক্তি স্তর। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটাকে বলবো কে শক্তি স্তর, এটাকে এল শক্তি স্তর, এটা m শক্তি স্তর। আর এরপরে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হবে হচ্ছে n শক্তি স্তর। তাহলে প্রিয় শিক্ষার্থী বোঝা গেছে 3 নম্বর পয়েন্টটা কি ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাব 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্তটা এরকম বা স্বীকার্যটা এরকম ছিল যে যখন কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। আবার যখন সে উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে আসবে তখন কি করবে, সেই একই পরিমাণ শক্তি বিকিরণ করে আবার নিচের শক্তি স্তরে ফিরে আসবে। এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, কোথাও কি হচ্ছে, একবার শক্তি শোষণ করতেছে আর একবার শক্তি বিকিরণ ঘটতেছে। এই যাওয়া আসার মাঝে একটা আলোর ঝলকানি সৃষ্টি হয়। এই আলোর ঝলকানিকে বলা হচ্ছে বর্ণালী। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টকে কি বললাম, ইলেকট্রন সমূহ যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায়। আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে। আর এখানে একটু বাড়তি বলছিলাম যে এই যে যাওয়া আসার সময় তোমার আলো ঝলকানির সৃষ্টি করে, এইটাকে বলা হচ্ছে বর্ণালী। এই বর্ণালী ব্যাখ্যার কারণে এই যে মডেলটাকে, এই মডেলের গুরুত্বটা অনেক বেশি দেওয়া হয়েছে। কারণ এখানে 2টা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কক্ষপথ নিয়ে আলোচনা করা হয়েছিল, আরেকটা হচ্ছে বর্ণালী সম্পর্কে। এই জন্য
বোর পরমাণু মডেলটার স্বীকার্যতা অনেকটা বেশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বোঝা গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাব বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা দেখো, বোর পরমাণু মডেলের অনেক স্বীকার্য গ্রহণযোগ্য ছিল, তারপরেও তার মধ্যে কিছু না কিছু ভুল প্রত্যেকের ভিতরে থেকে যাবে, তাই তার স্বীকার্যের মধ্যেও কিছু ভুল ত্রুটি ছিল, তবে তার গ্রহণযোগ্যতা ছিল বেশি। তার গ্রহণযোগ্যতা ছিল বেশি। তো আমরা সেই সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব। তার প্রথম সীমাবদ্ধতা ছিল এই যে হাইড্রোজেন এবং 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে বললেও অধিক সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো সুষ্ঠু ব্যাখ্যা তিনি দিতে পারেননি। তাই উনি যে বর্ণালী ব্যাখ্যা প্রদান করছিল, সেই বর্ণালীটা শুধুমাত্র হাইড্রোজেন অথবা হাইড্রোজেন বিশিষ্ট, হাইড্রোজেন এর মতো 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছিল, কিন্তু 2 ইলেকট্রন, 3 ইলেকট্রন, 4 ইলেকট্রন এরকম বিশিষ্ট কোনো পরমাণুর মডেল তিনি সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে পারেননি। এটাই ছিল তার প্রথম ভুল বা সীমাবদ্ধতা। এবং 2 নম্বর পয়েন্ট ছিল যে এই যে তোমার যে এই যে 2 নম্বর পয়েন্ট ছিল যে আমরা এখানে দেখছিলাম বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতায় 3 নম্বর পয়েন্টে ছিল এই যে শক্তি শোষণ করে উপরে যাচ্ছে, শক্তি বিকিরণ করে আবার নিম্ন কক্ষপথে ফিরে আসছে, ফলে বর্ণালীর সৃষ্টি হচ্ছে, তাই নি। তো এখানে এরকম ছিল যে শক্তি, যে বোর পরমাণু মডেলের ইলেকট্রন কি করছে, শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে এবং শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসছে, তার ফলে কি হয়, বর্ণালীর সৃষ্টি হয়। তবে এই যে বর্ণালীটা হাইড্রোজেন বা অন্যান্য পরমাণুর ক্ষেত্রে যদি আমরা পরীক্ষা করে দেখি যে এখানে একটি বর্ণালী আসার কথা, বোর পরমাণু মডেল বলে গেছিল যে এই সৃষ্ট বর্ণালীটা একটি হওয়ার কথা, কিন্তু এটা যদি অতি সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় এক বা একাধিক অর্থাৎ অসংখ্য সূক্ষ্ম রেখা পাওয়া যায়, কিন্তু এর সুষ্ঠু ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারেনি। তবুও আমরা বলবো বোর পরমাণু মডেলটা অনেকটাই যুক্তিযুক্ত ছিল। তো আমরা যেহেতু প্রত্যেকের কিছু না কিছু ভুল থেকে থাকে, তাই বোর পরমাণু মডেলের কিছু ভুল ছিল যা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তবে যদি পরীক্ষা এরকম আসে যে 2টা চিত্র দেওয়া থাকলো, সেই 2টা চিত্রের ভিতরে একটা হচ্ছে বোর পরমাণু মডেলের চিত্র, একটা রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র, তো এরকম বলবে এই 2টা চিত্রের ভিতরে কোনটি অধিকতর যুক্তিযুক্ত ব্যাখ্যা করো, তখন তোমরা বোর পরমাণু মডেলের সাফল্যটা তুলে ধরবা এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো তুলে ধরবা, কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলে অনেক ত্রুটি ছিল, কিন্তু বোর পরমাণু মডেলের সাফল্যটাই বেশি ছিল, ত্রুটি খুবই কম ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেছে, আমি তোমাদের একটা প্রশ্ন কিন্তু বলে গেলাম, এরকম কিন্তু পরীক্ষায় আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়ির কাজটা একটু লিখে নাও। বাড়ির কাজে প্রথম আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা করো, রাদারফোর্ডের স্বীকার্যগুলো এগুলো তোমরা লিখে এনে দেখাবা। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে বোর পরমাণু মডেল সম্পর্কে ব্যাখ্যা করো, এটাও বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো লিখে নিয়ে আসবা। আজকের মতো এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায়।